আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 19 জুলাই রবিবার আমি ভিডিওটি বানাচ্ছি এবং প্রথমেই জানিয়ে রাখি, আসলে আপনারা অনেকেই হয়তো অনেক সময় কমপ্লেন করেন যে ভাই ভিডিওগুলো একটু রাতে হয়ে যায়। মূল সমস্যাটা কি দেখেন, আমি আসলে আরও কিছু কাজ করি, তো আমার আসলে মার্কেটের পরই ওই কাজগুলো ব্যস্ত হয়ে যেতে হয় এবং সারাদিন আসলে খুব একটা টাইম মিলে না ভিডিও বানানোর, যে কারণে ভিডিওগুলো দেখা যায় বানানো শুরু করতে করতে রাত 9টা-10টা বেজে যায়। সো বানানোর পর আপলোড দিতে দিতে লেট হয়ে যায়, এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, বাট এই জিনিসটা আসলে খুব বেশি কিছু করার নেই। তবু আমি সুযোগ পেলে চেষ্টা করব দুপুরের দিকে বানিয়ে আপলোড করার, আর না হলে তো আসলে কিছুই করার নেই। আপনারা ভিডিওগুলো পরেও দেখে ফেলেন, সমস্যা হবে না। আমি মূলত ভিডিওটা আসলে দেখেন, আমি কিন্তু কোনো ভিডিও যে কালকের জন্য বানাই না। আমার ভিডিওগুলো এমনভাবে বানানো হয় যে এটা আপনি আগামী এক সপ্তাহ এক মাস ফলো করতে পারবেন। আগামী এক সপ্তাহ এক মাস মার্কেট কি করবে, স্টক কি করবে, ওইরকম বিভিন্ন জিনিস নিয়ে একসাথে আইডিয়া এনে মানে শেয়ার করি, এবং যে কারণে ভিডিওগুলো একটু লম্বা হয়। সো আপনি ভিডিওগুলা মানে ভাগ ভাগ করে দেখেন, সমস্যা নেই। আজকে 10 মিনিট দেখেন, কালকে মনে করে 20 আরো 10 মিনিট দেখে ফেলেন, আরো এর পরের দিন আরো 10, এরকম করে দেখতে পারেন, যার যেরকম ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। এখানে আমার চ্যানেলের নাম আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোনো বিষয় দরকার হয় আমাকে মেসেজ দিতে পারেন। যদি অনেক বেশি মেসেজ আসে সো রিপ্লাই দিতে আসলে সময় লাগে বা দেখা যায় অনেক সময় পারি না, বাট গ্রুপ সম্পর্কিত আমার একটা ফ্রি গ্রুপ আছে আর একটা পেইড গ্রুপ আছে, যদি জয়েন করতে চান আমাকে মেসেজ দিতে পারেন। আচ্ছা, তো প্রথমেই চলুন আমরা একটু ইন্ডেক্স আজকে কতটুকু লেনদেন হয়েছে দেখি। লেনদেন কিন্তু কমে গেছে, 1000 কোটি নেমে গেছে এবং 40 পয়েন্ট আজকে মাইনাস, এবং 242টা মানে কোম্পানি আজকে স্টক কিন্তু মাইনাস, এবং দেখা যাচ্ছে যে টেক্সটাইল মিউচুয়াল ফান্ড কিছুটা বাড়ছে এবং বেশিরভাগই ফার্মাসিউটিক্যাল টেক্সটাইলে কিন্তু লেনদেন হয়েছে। এই স্টকগুলো কিন্তু নামছে, এবং ইন্স্যুরেন্স কিন্তু অনেকগুলোই লাল। এটা কিন্তু খেয়াল করছে যে ইন্স্যুরেন্স বেশিরভাগই, আপনি দেখেন এখানে বেশিরভাগ ইন্স্যুরেন্স লাল। এবং আপনাদের মনে আছে আমি কিন্তু গত কয়েকদিন আগে ইন্স্যুরেন্স নিয়ে এই ভিডিওতে আমি যখন ইন্স্যুরেন্স নিয়ে সেলিং জোনের কাছে থাকা সেক্টর থেকে সাবধান, ইন্স্যুরেন্স সেক্টর মূলত আমি বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর ওই দিন কিন্তু হোল্ড করছিল, এবং হোল্ড বেশিরভাগ মানে স্টক ইন্স্যুরেন্স সেক্টরে খুব বেশি বাড়ছিল, হোল্ড হয়েছিল, এবং এই হোল্ড দেখে অনেকেই লাফিয়ে তখন কিনছেন, এবং আমি নিজেও কিন্তু এই শেয়ার নিয়ে সতর্ক করছি। এটা সত্য, আমি নিজেও এখানে একটা স্টক কিনছি, কিন্তু আমি পরের দিন কারেকশনে কিনছি। অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর যখন লাল হয় তখন আমি অল্প কিনছি, এবং সেইটাও যদি মানে স্টপ লসে কিনছি, সেটাও যদি স্টপ লস হিট করে তাহলে সেল দিয়ে বের হয়ে যাবো। কিন্তু খুব বেশি দাম বাড়িয়ে কেনার পর সেটা যদি স্টপ লস মেনটেন না করেন, তাইলে কিন্তু এই 2-4 দিনে অনেকে 15-20% লস করে ফেলছেন। সো এইগুলো একটু দেখার বিষয়। তো প্রথমে দেখি তো একটু ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে একটু দেখে আসি। ইন্ডেক্স নিয়ে আমরা একটু যেহেতু আলোচনা ইন্স্যুরেন্সে চলে গেল, ইন্স্যুরেন্স সেক্টরটা একটু দেখে আপনাদেরকে আবার ইন্ডেক্সে আসতেছি। দেখেন ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, এই যে সেক্টরটা, এই ভিডিওটা আমি যেদিন বানিয়েছিলাম, আমি এই ভিডিওটা 12 জুলাই বানিয়েছিলাম, এবং 12 জুলাই বানানোর পর এই ভিডিও দিয়ে নিচে কমেন্টও করছেন অনেকে। এখানে একজন স্পেশালি কমেন্ট কি লিখছেন দেখেন, লিখছিলেন যে ইন্স্যুরেন্স নিয়ে প্যানিক দেন, কাজ হবে না। মানে উনি আসলে আমাকেই কুসামেরা কথাটা বলছিলেন, বাট বাস্তবতা হচ্ছে দেখেন মানে ইন্স্যুরেন্স প্যানিক না, আমি বাস্তবতা হচ্ছে যে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। আপনি আমার কথা শুনলে শুনবেন, না শুনলে না, এটা আপনার ইচ্ছা। আমার একার কথায় যে মার্কেট যদি চলতো, তাহলে তো আমি আজকেও চাইছি মার্কেট পজিটিভ হোক। তো মার্কেট পজিটিভ কেন হচ্ছে না? আমি নিজেই তো চাই মার্কেট পজিটিভ হোক, মার্কেট 7,000 8,000 যাক, কারণ আমার নিজের লাখ লাখ টাকা মার্কেটে। মার্কেট বাড়লে আমি জানি আমি স্টক ভালো ভালো ধরতে পারবো, আমার স্টকগুলো ডাবল ট্রিপল হবে। মার্কেট আমি চাই 10,000-এ যাক, যায় না কেন? সো বেশিরভাগ সময় দেখা যায় যে আপনাদের মনের সাথে কথা, আমাদের কথাবার্তা আপনাদের সাথে মিললে আমরা ভালো, আমাদেরকে প্রশংসা করেন, আর যেখানেই মিলে না ওইখানেই তো রাগারাগি করেন, গালাগালি করেন। বাট আমার পক্ষ থেকে সবসময় আপনি যেটা সত্য সেটাই শুনবেন, এখানে কোনো 2 নম্বরের জিনিস শুনবেন না। তো দেখেন, ঠিক এই যে 12 জুলাই ভিডিওটা আমি বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর আসলে অতিরিক্ত বাড়ানো, এখানে সামনে রেজিস্ট্যান্স, এটা লাস্ট স্টেশনে আছে। আমি বলছিলাম যে মানে লাস্ট স্টেশনের ঠিক আগের স্টেশনে, এবং সামনের লাস্ট স্টেশন, এইখানে ট্রেনটা মানে অলরেডি চালু। যদি সঠিক জায়গায় উঠতে পারেন এবং নামতে পারেন ঠিক আছে, কিন্তু একটু লেট করলে বা একটু লেটে নামলে আপনি কিন্তু ধরা খাবেন। এবং এই বাড়ন্ত অবস্থায় স্টক যদি কিনতে হয়, তাহলে আপনাকে এমন স্টক কিনতে হবে যেটা খুব বেশি বাড়ে নাই, অলরেডি বেড়ে যাওয়া স্টক। এখন দেখেন, ঠিক এই দিন আমি ভিডিওতে দিয়েছিলাম, এর পরের দিন ঠিক কাছাকাছি একটু অল্প বাড়ছে, নিচে নামছিল, নেক্সট ডে বাড়ছিল। এই যখন নিচে নামছিল তখন আমরাও একটু, আমি সত্য কথা বলবো, আমরাও ইন্স্যুরেন্স দিছিলাম, সাজেশন করছিলাম, এবং দুইটা ইন্স্যুরেন্স যে কোনো একটা কেনার কথা ছিল। এবং এরপর দেখেন আসলে ইন্স্যুরেন্স সেক্টরটা পুরোপুরি নামলো,
এবং আজকে সম্ভবত মার্জিন রুলের একটা ইস্যু আছে, আমি সঠিক এটা সম্পর্কে জানি না। এটাও যদি বাস্তবায়িত হয় ইন্স্যুরেন্স সেক্টরে এই একটা ধাক্কাটা আছে, যে কারণে হয়তো বেশি নেমে গেছে। কিন্তু দেখেন এই দিনে কিন্তু আমরা ধরতে পারছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর দুর্বল হওয়ার চান্স আছে। এর জন্য কিন্তু আপনাদের বলা, আমার কথাগুলো 100% লাগবে না, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস 100% সবসময় লাগে না বলে আমরা কখনো বলি না এটা হবেই, এটা হইতেই হবে, এই জিনিসটা আমাদের বলা মানায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যখনই কোনো মানে নেগেটিভ সিগন্যাল বুঝি আমরা সতর্ক থাকি। এইটা বোঝার কারণেই কিন্তু আমি ইন্স্যুরেন্স, এমন না যে এখানে ইন্স্যুরেন্স আমি আমার পোর্টফোলিওর 50% ঢুকাই দিচ্ছি, এই ভুল কিন্তু আমি করবো না। আমার পকেটে 10 লাখ টাকা থাকলে আমি যখন বুঝতেছি যে ইন্স্যুরেন্স সেক্টর এই জায়গা থেকে নামতে পারে, আমি 10 লাখ থেকে বেশি হলে 1 লাখ টাকা ইন্স্যুরেন্স কিনবো, এর বেশি কিনবো না। কিন্তু আমি যদি বুঝতাম এখান থেকে ইন্স্যুরেন্স সেক্টর অনেক বেশি বাড়বে, এখনো ফাটাফাটি হবে, তাহলে আমি 10 লাখ থেকে এখানে আস্তে আস্তে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখে ঢুকাই দিতাম। লজিকটা বুঝেন, ইন্স্যুরেন্স সেক্টর যখন এখানে উঠে আমরা এক একজন 10 লাখের মধ্যে পোর্টফোলিও 10 লাখ মানে একটা অনুমান বুঝাইতেছি যে 10 লাখ থাকলে এক একজন 5 লাখ 7 লাখ 8 লাখ ঢুকে বসছিলাম, কারণ ইন্স্যুরেন্স ভালো একটা গেইন দিবে। এই জায়গায় কিন্তু এটা নাই। এই যে কারেকশনটা হচ্ছে, এখানেও একটা কারেকশন হবে, হওয়ার পর উঠতে পারে, কিন্তু এমনও হইতে পারে এই কারেকশন এখানেই হয়ে আবার নিচে নেমে আসতে পারে। তো আপনারা এই জিনিসটা বুঝতে না পারলে এখানে কিন্তু ধরা, এবং ধরাটা কেমনে খান দেখেন, এই যে অগ্রণী ইন্স্যুরেন্স যদি আপনি কিনে থাকেন, অগ্রণীটা গত কয়েকদিনের নামলা কতটুকু একটু দেখা উচিত। এটা তো আচ্ছা, এটা এশিয়ান ইন্স্যুরেন্স দেখাই, যে মানুষটা এই জায়গায়, এই যে আমার ভিডিওর পরের দিন এই যে মানুষটা এখানে গেছে, সে কিন্তু আজকের ডেটে 10% লস। ভালো করে দেখেন, স্টপ লস আমরা বেশি হলে 5% রেখে অ্যাড হই, কিন্তু যে মানুষটা এখানে ধরতে পারেনি সে কিন্তু 10% লস। অর্থাৎ এটা হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স, অগ্রণীও দেখেন 10% 11% লস, অর্থাৎ মাত্র 2-4 দিনে আপনি এত বড় লসে পড়ছেন। এখন আপনি কি করবেন? এখন কি কালকে আরো নামবে, এখানে সেল দিবেন, নাকি যদি সেল না দেন কালকে আরো নেমে যায় তখন কি করবেন? আর যদি কালকে সেল দেন এরপর উঠে যায় তাহলে কি করবেন? মানে লসটা বড় হইলেই এই কনফিউশন শুরু হয়ে যায়, লস কিন্তু বড় না হইলে এই কনফিউশন নাই। আবার দেখেন এটাও প্রায় 10% হবে, আপনি খেয়াল করে দেখেন, আপনি যে কোনো ইন্স্যুরেন্স, বড় ইন্স্যুরেন্স যান, এই যে বিজিআইসি, আমি সত্যি কথা বলি বিজিআইসি আমাদের সাজেশন করা স্টক, কিন্তু বিজিআইসি আমরা কিন্তু অনেক নিচে, আমরা প্রায় 43-এর দিকে কিনছি, অর্থাৎ আমাদের এখনো কিন্তু বড় লস হয় নাই, আমাদের 5%-এর মধ্যেই আছে। তবুও যদি খারাপ হয় আমরা সেল বেড়ে যাবো, সমস্যা নেই। কিন্তু যে মানুষটা এই যে বাড়ার দিন পাগলে কিনছেন, এই বাড়ার দিনগুলো না বলি আমি, বাড়ার দিন যে মানুষটা এই যে 45-এ কিনছেন, তার ক্ষেত্রে লসটা কতটুকু? তার ক্ষেত্রে লসটা কিন্তু এখন 7%-এ। হিসাব নিকাশ সিম্পল, আমি এগেইন এখানে আপনার সামনে বলতেছি আমার একটা স্টপ লস হইতে পারে, আমার বিজিআইসিটা আমার গ্রুপের স্টক, এটা স্টপ লস হইতে পারে, আপনার সামনে আমি স্বীকার করতেছি, আমি অ্যানালিস্ট, আমার যে কোনো স্টক লস হইতে পারে, আমার সব স্টক প্রফিট দিবে আর কোনো গ্যারান্টি নাই। যেটা দিবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই দেয়, কিন্তু সবসময় দিবে, কিন্তু যেটা লস করাবে সেটা তো আমার 5% স্টপ লস, আর আমি স্টপ লস বুঝে শুনে কিনছি। আপনি যদি স্টপ লস ছাড়া কিনেন, আপনি না বুঝে কিনেন, এবং আপনি বারন্ত বসে কিনেন, তখন একটা স্টক আপনারা কোন জায়গায় নিয়ে নামাবে সেটা কি জানেন? এই যে সেন্ট্রাল ইনস্টিটিউট আরেকটা স্টক, এটা নিয়েও কম মার্কেটিং হয় নাই, এই দিন এইখান থেকে 46 থেকে যদি এখানে নামান 7% নেমে গেছে, 8% নেমে গেছে। এই জিনিসগুলা একটু খেয়ালে রাখতে হবে। এছাড়া শুধু আমার যতটুকু মনে ডিজিআইসি হয়তো নামছে, আচ্ছা এটাও নামছে, তো এই জিনিসগুলা মানে ইন্স্যুরেন্স আমরা বললেই হয়তো অনেকে মাইন্ড করেন, বাট আমরা কোন সময় কোন জায়গায় বলতেছি এই জিনিসগুলা বোঝা উচিত। সবসময় যে 100% রাইট হবে এরকম না, বাট আমি বারবার বলি যে জায়গায় আমার সমস্যা আছে ওই জায়গায় আমি এন্ট্রি নিব না। তো এগেইন চলেন এখন আমরা একটু ইন্ডেক্সটা দেখে আসি। ইন্স্যুরেন্স সেক্টর তো মোটামুটি আপনাদের একটা আপডেট দিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর আর2 নামলেও নামতে পারে, তবে যদি নামে স্টপ লস নিয়ে নেওয়াটাই ভালো। আমি বারবার বলি এই মার্কেটে 5% 6%-এর বেশি লসে যাওয়া উচিতই না, কারণ আপনি প্রফিট লস বড় হয়ে গেলে সেটা তুলতে কিন্তু অনেক কষ্ট হবে। একটা লস যদি 10%-এর, স্পেশালি 10%-এর উপরে যেন লসটা না হয়। যে কোনো স্টকে আপনি যদি স্টপ লস 2%, 4%, 5-7% ধরে সমস্যা নাই, 10%-এর বেশি যদি লস হয়ে যায় তাহলে সেইটা তুলতে অনেক কষ্ট হয়ে যায়, এই জিনিসটা খেয়ালে রাখবেন। আচ্ছা এরপরে চলেন ডিএসসি ইন্ডেক্সটা আমরা একটু দেখে আসি। ইন্ডেক্স কিন্তু ইন্ডেক্স দিয়েও আমি বলবো যে ইন্ডেক্স আমি সত্যি কথা বললে একটা মিনিট, হ্যাঁ, ইন্ডেক্স আমার যতটুকু মনে আছে আমার গ্রুপে আমি এই দিন আমি বলছিলাম, এই যে 14 জুলাই বলছিলাম যে এখন থেকে সতর্ক হওয়ার টাইম, ইন্ডেক্স নামতে পারে। তো 14 জুলাই দেখেন, অ্যাকুরেসিটা দেখেন, 14 জুলাই বলছে, কিন্তু 14 জুলাই কিন্তু আসলে নামে নাই, কারণ আমার প্রেডিকশন ছিল 14 জুলাই থেকে আস্তে আস্তে মার্কেট স্লো হবে, কিন্তু 14 জুলাই স্মার্ট মানি করলো কি বড় একটা টান দিল। এর কারণ ছিল এখানে দেখেন 14 জুলাই একটা বড় ভলিউম হয়েছে, এখানে একটা মানে ভালো সেল দিতে পারছে, যাতে মানুষ কনফিডেন্ট থাকে 15 জুলাই যেন মানুষ সকাল থেকে টান দিয়ে কিনে। এবং এই টেকনিকটাই করলো যে আমি নিজেও এখানে একটু মিস্টেক করছি, যে 14 জুলাই যেহেতু টেকনিক্যাল তো আর একটা লাইন বাই লাইন দিনে দিনে লাগবে না, তো আমার একদিন পরে 15 জুলাই কিন্তু মার্কেট বড় কারেকশন করে, অর্থাৎ 15 জুলাই কিন্তু মার্কেট সবুজ,
কিন্তু এই যে উপরে নামলো মেবি তখন 50 পয়েন্ট থেকে দিন শেষে 10-20 পয়েন্টে শেষ হয়েছে, এরপর দিন তো আবার নামলো। এই 2-3 দিনে কিন্তু মার্কেটে ভালো সেল দিয়ে দিচ্ছে স্মার্ট মানি। সো এইখান থেকেই কিন্তু সতর্ক হওয়ার সময় ছিল। যদি সতর্ক আপনি না হতে পারেন, যদি আপনার প্রফিটের স্টকগুলো সেল না দেন আর কিছু ক্যাশ আউট না করেন, ক্যাশ না করেন, তাইলে কিন্তু আপনি মানে আটকার সম্ভাবনা বেশি। আচ্ছা, মার্কেট নিয়ে আলোচনা একটু পরে করছি, আরো দুই একটা জিনিস আপনাকে আমি দেখে দেখি। এই যে রেনউইক যোগেশ্বর স্টক যেটা, সো জেডের স্টক ইপিএস টিপিএস ফান্ডামেন্টাল ভালো না আপনারা জানেন। সো যারা কিনতে পারলে তো প্রফিট ভালোই দিছে, ভেরি গুড। বাট এখানে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। দেখেন এই স্টকটা কিন্তু অলরেডি বড় গেইন দিয়ে দিছে এবং মার্কেট এখন নেগেটিভ, এটা মাথায় রাখবেন। মার্কেট নামতেছে এবং স্টকটা তার প্রায় ইতিহাসের অনেক দিনের মাঝে অনেক উপরে চলে গেছে। এবং এখানে দেখাবো যদি এখানে কিনতে পারেন, সাধারণ পাবলিক বেশিরভাগই এগুলো জায়গায় কিনতে পারেন না আমি জানি। সো তবুও যে কিনতে পারছেন লাভে, কিন্তু এই জায়গাটা দেখেন এখানে অনেক হিউজ ভলিউম হইলেও এখানে কিন্তু দাম বাড়েনি, দামটা ধরে রাখতে পারেনি এবং এরপর আজকে আরেকদিন দামটা ধরে রাখতে পারেনি। তো এই রিস্কি যেদের স্টকের অবস্থা একেবারেই বাজে এবং যারা অ্যানালাইসিস না জেনে স্টপ লস ছাড়া কিনছেন, তাদেরকে আমি একটু সতর্ক করে দিই যে এই স্টকগুলো একটু খেয়ালে রাখেন। আমি বলবো না সেল দেন, আমি বলবো না বের হয়ে যান, এটা আপনাদের নিজের ইচ্ছা। কিন্তু মনে রাখবেন মার্কেট যতবার ইতিহাসে মার্কেট যতবার উপরে গেছে এবং এরপর যখন নামছে, সেইখানে দেখা যায় 70% পাবলিক বড় বড় লসে আটকানো। কেন? কারণ আলতু ফালতু বা যেই ইচ্ছা স্টক একেবারে বাড়ার পর উপরে এসে কিনছে, স্টকটা নেমে গেছে, ওই পাবলিক আর সেল দেয় নেই। স্টকটা নেমে আবার যদি 500 টাকায় আসে, এই পাবলিকরা কিন্তু 50% লস, 50% লস করবে। তো এই পাবলিক যারাই আছেন একটু নিজের মানে হিসাব নিকাশ বুঝেন। অফকোর্স আপনি স্বাধীন, আপনার যেটা নিজের ইচ্ছা করেন, আমি জাস্ট আপনাকে একটু পরামর্শ দিলাম, আপনি মিলাই দেখবেন। শুধু এইটা না, জিল বাংলাও সম্ভবত আমার নজরে আসছে যে দেখি তো। হ্যাঁ, জিল বাংলারও দেখেন অনেক বড় ভলিউম হইলো, এখানে একটা বড় ভলিউম হইলো, এখানে তো একটা প্রফিট টেক হইছে, দেখেন উপরে ওটা ধরতে পারেনি, এখানে বড় একটা ভলিউম হয়ে প্রফিট টেকে উপরে কিন্তু ধরতে পারেনি, নেমে গেছে। এবং এই দিন আজকে আবার নামছে। এখানে যদি আপনি খেয়াল করেন তাইলে এই 2-4 দিনে স্টকটা আসলে নামলো কতটুকু, প্রায় 15-16% নেমে গেছে। তো এইটাও কিন্তু দেখেন মাত্র 3 দিনে আপনি যদি উপরে এখানে কিনে থাকেন তাহলে 16% লস। প্রতিবার স্টক যখন মানে আবারও বলি উপরে উঠে নামার সময় অনেক মানুষ আটকায় থাকে, জিনিসটা মানে দেখতে খারাপ লাগে। মানে মানুষ আমাকে এসে এইগুলা নিয়ে পোর্টফোলিও দেয়। তো আসলে একবার নেমে গেলে কিছু করার নাই। এই স্টকটা যদি নেমে এখানে চলে আসে, তখন যদি আমার কাছে এসে বলেন ভাই এটাতে কিভাবে বের হবো, আসলে বলার তো কিছু থাকবে না। কারণ যতদিন স্টকটা ট্রেন্ডে আসবে না, আপনি বের হওয়ার কোনো উপায় নেই। স্টকটা ট্রেন্ডে আসলে এইখানে যারা আটকাইছিল, তারা দেখেন এই যে 188-90 যারা আটকাইছিল, তারা গত ডিসেম্বরে আটকাইছিল, এই 7 মাস পরে এখন সুযোগ পাইছি বের হওয়ার। তো আপনি যদি আবার আটকায় যান, তা আবার কত মাস লাগবে কে জানে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। দেখেন মার্কেট যখন সকালে একটু সবুজ হয়, আজকে এইখানে এটা তো আজকের ক্যান্ডেল, এই যে সকালে কিন্তু একটু উঠছিল, এই সবুজ হইলেও অনেকে আমার বারবার তখন মেসেজ দিচ্ছিলেন যে ভাই কি কিনবো কি কিনবো, স্পেশালি আমার গ্রুপের মানুষ। আমি কিন্তু তখন দেখেন 10টা 38 এই জিনিসটাই বলছিলাম যে মার্কেট সবুজ হলেও আবারও নামার সুযোগ আছে, তাই কিছু কিনতে হলে এখানে একটা একদিনে টান দিয়ে কিনবেন না, সবচেয়ে ভালো হাতে ক্যাশ নিয়ে অপেক্ষা করা। এই জিনিসগুলো বুঝতে হয়, মার্কেট কখন নামবে এই জিনিসটা বুঝে শুনে আপনাকে চলতে হবে। শুধু এইটা না, দেখেন গত বৃহস্পতিবারে এই জিনিসটা আমি গ্রুপে ডিসকাস করছি যে লস হয়ে গেলে ভুলেই 5%-এর বেশি লস করিয়েন না, কারণ আমাদের স্টপ লস কিন্তু বেশিরভাগই 5%-এর বেশি এবং 5% লস আসলে কিছুই নেই। এই মার্কেটে কিন্তু আমরা 20%-30% করে প্রফিট তুলতেছি, কিন্তু একবার বড় লসে আটকালে সেটা রিকভার করা অনেক কঠিন হয়ে পড়ে। যেটা আমি নিয়মিত দেখি যে একজন আমার কাছে মেসেজ দেন ভাই এটাতে আমি 20% লসে, 30%, 50% লসে, 60% লসে, এত বড় লস কাভার করবেন কিভাবে? এই জিনিসগুলো কিন্তু মানে নিজেকে প্রশ্ন করেন। আপনারা কিন্তু যখন মার্কেট বাড়ে খুব খুশি লাগে, খুব ভালো লাগে, একটার পর একটা স্টক কিনবেন, যেটা কিনবেন ওইটাই হালকা প্রফিট দিয়ে খুব খুশি লাগে। যেই মার্কেট নামে এক টানে অনেক বড় লস করে ফেলেন। দেখা যায় 2 মাস মার্কেট ভালো, 2 মাসে আপনি 2 লাখ টাকার ইনকাম করছেন, এরপর 6 মাস যে মার্কেট খারাপ হয়েছে ওই 6 মাসে আপনার 10 লাখ টাকা নাই হয়ে গেছে। তো এই ভুলগুলা যেন বারবার নয়, একটু খেয়াল রাখেন, এটা কিন্তু সমস্যা করবে। এবং শুধু এইটা না, গতকাল রাতেও আমি প্ল্যানিং আমার গ্রুপে 19 জুলাইয়ের জন্য যে প্ল্যানিংটা দিছি আজকে দিনের জন্য, বলছিলাম যে মার্কেট একটা কারেকশন গত কয়েকদিন থেকেই বাকি রয়েছে এবং গত 2 দিনে মার্কেট প্রায় 66 পয়েন্ট গেছে, আরও 50-100 পয়েন্ট নামাটা আসলে স্বাভাবিক। তো এই জিনিসটাই কিন্তু আজকে 44 পয়েন্ট হয়ে গেছে, আরও 50 পয়েন্ট চাইলে নামতে পারে। এখানে কত টুক নামবে এটা কিন্তু আগে থেকে বলাটা কঠিন বা প্রায় অসম্ভব, বলা যাচ্ছে না। ধরেন এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স তো সবাই জানেন, এখানে একটা সাপোর্ট আছে, এটা বলে গেলাম এখানে এসে মার্কেট আটকাতে পারে, বাট এখানে যে নিশ্চিত আটকাবে নাকি কালকে উঠে যাবে, হইতে পারে কালকে আরেকটা ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল দেবে উপরে উঠবে, আরো 2-1 দিন উপরে উঠে আবার নামবে, এই জিনিসটাও করতে পারে।
তো এখানে মূল টার্গেট হচ্ছে বা এখানে মাথায় এটা রাখলে হবে না যে এই যে 5,700 থেকে মার্কেট ঘুরলে আমি এখানে ফাটাইয়া কিনবো, এই প্ল্যানটা মাথায় রাখলে হবে না। আপনার খেয়াল রাখতে হবে প্রতিদিন ডেইলি অ্যানালাইসিস করে ওই দিন যদি বুঝতে পারেন কালকে যদি আপনার অ্যানালাইসিস বলে যে কালকের মার্কেট হবে, তাহলে কালকে মার্কেট আপনি এন্ট্রি নেবেন। এটা হচ্ছে বড় জিনিস। কারণ আপনি অপেক্ষা করলেন 5,700-তে আসলে এন্ট্রি নেবো, কিন্তু মার্কেট এখান থেকে ঘুরে উঠে গেল, তখন তো আপনি মিস করলেন। আবার আপনি ভাবলেন যে 5,700-তে আসলেই এন্ট্রি নেবো, কিন্তু মার্কেট 5,700-তে এসে ওইখানে একদিন দাঁড়িয়ে এরপর পরের দিন পড়ে গেল, তো আপনি তো আবার লসে। তো যে কারণে এর জন্যই আমি বলি যে আমরা ডেইলি অ্যানালাইসিস করি। আজকে আপনাকে এটা বলা সম্ভব না 1 মাস পর কি হবে, একটা আন্দাজে বলা যায়, একটা মানে কি বলবো রাস্তা দেখিয়ে দেওয়া যায়, কিন্তু ওইটা যে মানে রাস্তাটা দেখানোর পর ওই রাস্তা দিয়ে আমি হাঁটবো, কিন্তু তাকিয়ে তাকিয়ে হাঁটবো, অর্থাৎ আমি অ্যানালাইসিস ডেইলি বেসিসে করে দেখবো যে আমার 1 মাস আগের প্ল্যানটা কতটুকু মিলতেছে। যদি না মিলে আমি ওই দিকে শিফট করবো। সো এখানে এরকম যে আপনি আগে থেকে লাভ দিয়ে বেশি কিনবেন না, হাতে হোল্ড রাখেন, ক্যাশ হাতে রাখেন। দেখেন মার্কেট কতটুকু নামবে এবং স্টক কি করবে এই জিনিসটা বোঝাটা জরুরি। মার্কেট নামতে পারে এটা বুঝতে পেরেই কিন্তু আমার বিএসসি দেখেন গ্রুপে 15 জুনে এটা সাজেশন করা ছিল 160 টাকা বাই এবং 130 টার্গেট ছিল। এবং যেই জুলাই মাসে এই যে 15 জুলাই মার্কেট আপনার ওই যে গত বুধবারে আমরা দেখি যে মার্কেট অবস্থা ভালো না, দেখেন 130-এ যখন ছিল তখন কিন্তু লিখছি 50% সেল দেন, সেল বাড়তেছে 50% সেল দিয়ে বাকিটুক হোল্ড করেন, দেখা যায় বাকিটুক এবং 160 থেকে 130 প্রায় 21% প্রফিট। তো এই জিনিসটাও দেখেন এখানে কিন্তু ঠিকই ওই দিন অনেকে হয়তো বলছিলেন ভাই এটা কি নামবে, আপনি বুঝলেন কি ব্যাপার, দেখেন এই জায়গায় যারা সেল দিতে পারছেন অলরেডি কিন্তু 5% নেমে গেছে। সো আমাদের অলরেডি বেশিরভাগ সেল 50% সেল দিয়ে এখন বাকি 50% যদি এখান থেকে উঠে তো ওই 50% থেকে আমি প্রফিট নিব, আর যদি এই 50% নামে আমি বের হয়ে যাব। কিন্তু প্রফিটটা আসলে আপনার কতটুকু দিল, যে এই যে 107 থেকে যদি এই নিচে থেকে এখানে ধরেন তাহলে প্রায় 20% প্লাস একটা প্রফিট দিয়ে দিচ্ছে চোখের সামনে। এই জিনিসগুলো বোঝা জরুরি যে একটা স্টক কোন জায়গায় সেল যাবে। এবং ঠিক এর উল্টা দেখেন লোপেড ওয়াটার কেমিক্যাল আমরা কিনছিলাম, এটাও জুনে কিনা, তো ওয়াটার টার্গেট ছিল 170, কিন্তু ওই দিন যখন ওয়াটাতে সেল যাওয়া শুরু করে আমি ধরতে পারি, তো ওয়াটা কিন্তু 151-52-তে আমি সেল দিয়ে দিতে বলছি, যে 170 আমার টার্গেট হইলেও আমি যখন দেখছি মার্কেট সিগন্যাল নেগেটিভ দিচ্ছে, স্টকও নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, আমি ওয়াটা বলছি ওয়াটার কেমিক্যাল এখানে 30% সেল দিতে পারেন, আর যদি নেমে আসে তাইলে আবার কিনতে পারবেন। কারণ সেল দিয়ে দেন, নেমে আসলে আবার কিনবেন, না নইলে বাকিটুকু তো হোল্ড করেন, প্রফিট নিয়ে নেন। এবং সত্যি দেখেন ওই দিন কিন্তু ওয়াটা অনেক উপরে উঠে নেমে গেছে, অলরেডি কিন্তু 143 নেমে গেছে, আমরা 151 বাইনান্স সেল দিয়ে একটা প্রফিট কিন্তু হয়েছে, এখন আবার নিচে আসে। এখন আবার সুযোগ যদি আসে, আমি যদি বুঝি আবার পজিটিভ সিগন্যাল আমি আবার কিনবো। কিন্তু মার্কেটে প্রফিট ইজ রিয়েল ভাই, প্রফিটের জন্য অপেক্ষা করলে আপনি প্রফিটগুলো নেওয়া জানতে হয়, কোন জায়গায় প্রফিট আসবে কোন জায়গায় সেল আসবে, এই জায়গাগুলো ধরতে না পারেন, সেলিং জোনে যদি কিনেন তাহলে প্রফিট তো নেবেনই না, উল্টা লসে আটকে বসে থাকবেন। এরপর আপনাদের একটা স্টক নিয়ে আলোচনা করি, ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন নিয়মিত মেসেজ আসে ভাই কি করব, দেখেন ওরিয়ন ইনফিউশন ইয়েস এখানে একটা সাপোর্টে আসছে, বটমে আসছে, এইখান থেকে উঠতে পারে। লোপেড স্টক আর বেশি নামার কথা না, 270-80 নিচে যাবে আমার মনে হয় না, এবং 280-85 টাচ করে আসছে। তো এখান থেকে উঠার একটা সিগন্যাল আছে, কিন্তু আমি সবসময় বলি ভাই আমি ডাউন ট্রেন্ডের স্টকগুলো অ্যাভয়েড করি। এবং ডাউন ট্রেন্ড কি আপনাদের এটা আমি বারবার বলছি, এরপরও যদি না বুঝেন আমি আরেকবার দেখাই, উইকলি চার্টে খেয়াল করে দেখেন। ডাউন ট্রেন্ড মানে হচ্ছে একটা স্টক তার যে পূর্ববর্তী হাই, সেই হাইটা অর্থাৎ পূর্ববর্তী সে যে টপ উপরে গেছিল ওইটা আর জীবনে টাচ করতে পারে নাই। এবং এখানে দেখেন ওরিয়ন ইনফো 2022-এ এই যে 951 সেটা কিন্তু পরে এসে আর টাচ করে নাই, পরবর্তীতে সে 700 680 90 পর্যন্ত গেছে 2024-এ। এবং 2024-এ যে সে 690 টাচ করলো সেইটাও কিন্তু এর পরে যে কয়েক বছর পরে সে 2025-এ গেল, সেইটা এবার কিন্তু এখানে যায় না, 570-এই শেষ। তো এই যে হাইগুলো অর্থাৎ এইটার চেয়ে এইটা নিচে, এইটার চেয়ে এইটা নিচে, এবং এইটার চেয়ে এবারও কিন্তু এখানে এইটা নিচে, এখন কি এটা উঠে নাকি দেখার বিষয়। তো যখন অর্থাৎ এটা ডাউন আস্তে আস্তে নিচে নামছে, হইতে পারে এখান থেকে ব্রেক করে আরো নিচে চলে আসতে পারে। তো যে কারণে আমি ডাউন ট্রেন্ডের স্টকে আসলে খুব বেশি আশাবাদী না, খুব বেশি মানে অ্যাড হতে চাই না, কারণ আমি কিন্তু নিচ থেকে ওঠার মতো স্টক পাচ্ছি। একটা স্টক যখন নিচে নামে তখন কয়েক বছর থেকে নামে, আবার যখন উপরে উঠে তখন কয়েক বছর থেকে উপরে উঠে। এই যে স্টকটা নামতেছে দেখেন, এটা কিন্তু ফুল ডাউন ট্রেন্ড, কয়েক বছর থেকে নামতেছে। আর ডাউন ট্রেন্ডের স্টকে মাঝে মাঝে কারেক্টিভ মুভ দেয়, অর্থাৎ উল্টা নামার সময় নেমে কিছুটা একটা মুভ দেয়, ঠিক আছে সেটা ধরতে পারলে প্রফিট, সেটা আমরাও মাঝে মাঝে ধরি। বাট যেহেতু স্টকটা আমার চোখে অনেক দিন থেকে ডাউন ট্রেন্ডে, আমি এর জন্য অ্যাভয়েড করছি। তবু কেউ কিনতে চাইলে এখানে দেখতে পারেন, এই বটমে ছোট স্টপ লসে এন্ট্রি নিলে রিস্ক নিতে পারেন, অসম্ভব কিছু না, খুবই ছোট স্টপ লসে যদি এন্ট্রি নেন নিতে পারেন, খারাপ অবস্থায় না। আচ্ছা এরপর আছে খান ব্রাদার। খান ব্রাদার নিয়ে অনেকে বারবার প্রশ্ন করেন, খান ব্রাদার সিমিলার প্যাটার্ন দুইটা সেমই, এখানে বটম থেকে
এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট থেকে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু এগেইন এটাও আসলে অনেক নিচে চলে আসছে। স্টকটা আমার আসলে কিছুটা রেড লিস্টে আমার বিরক্ত হয়ে গেছে। স্টকটা অনেকদিন থেকে স্টকটা নামতেছে, এটাও কিন্তু তুলনামূলক ডাউন ট্রেন্ডেই আছে। আপনি উইকলি চার্টে দেখলেন, খেয়াল করলে দেখবেন স্টকটা কিন্তু অনেক দিনের মাঝে উঠতেছে না। একটু লক্ষ্য করেন, খান দেখেন এইখানে এগেইন 2024-এ ওর হাইয়েস্ট গেছিল, এর পরবর্তীতে অনেক দিন এখানে পাবলিকরা ধরাইছে কিন্তু এই জায়গায় যায় নাই এবং টান দিয়ে নামছে। নামার পরে এখানে অফকোর্স এই যে 40 টাকা, এটা কিন্তু তার একটা সাপোর্ট জোন। এখানেও কিন্তু অনেক মার্কেটিং হয়েছিল 60 টাকায় উঠবে বা 50 টাকায়, কিন্তু অনেক ভালো ভালো অ্যানালিস্টরা বলছিল বাড়বে, বাট আমি বারবার বলছি অ্যাভয়েড করেন, কারণ একটা স্টক যখন নামে তখন নামার স্টকে আমি কেন ঢুকবো? নিচ থেকে উঠতেছে, এরকম বটম থেকে উঠতেছি, এনাফ স্টক আছে, বটমের স্টক লস করবে না, আরামসে স্টকে ঢুকবো, সেটা ট্রেন্ড আসবে, ট্রেন্ডে প্রফিট দিবে, বড় একটা প্রফিট নিব। সো মানে যেটা স্টক উপর থেকে নামতেছে ওই স্টকে রিস্ক নেওয়ার দরকার নাই। তবু যদি কেউ কিনতে চান, এগেইন এখানে ছোট স্টপ লস ধরে এন্ট্রি নিয়ে দেখতে পারেন। এটা যদি উঠে তাহলে একটা প্রফিট পাইলেন, কিন্তু প্রফিটটা আসলে বড় হবে। ওই যে আপনার রিসেন্টলি লাভেলও যেটা দিছে, বড় প্রফিট কিন্তু দেয় নাই। লাভেলও কিন্তু দেখেন, লাভেলও কিন্তু অলরেডি অনেক বেশি বাড়ছে, বাড়ার পর লাভেলও কিন্তু তুলনামূলক একটা ডাউন ট্রেন্ড ছিল, এই যে এত বাড়া এই আগের জায়গাগুলো যাচ্ছিল না। তো এখানে একটা প্রফিট দিয়ে এখন কারেকশন হচ্ছে, যদি সঠিক কারেকশন হতে পারে পরবর্তীতে হয়তো আরো বাড়বে, কিন্তু আপাতত কিন্তু এখানে একটা ছোট প্রফিট দিচ্ছে। এটা কিন্তু এমন না যে এখান থেকে বেড়ে আগের একসাথে চলে গেছিল, এগুলো দেখার জিনিস। আর সবচেয়ে বড় জিনিস, এই যে মার্কেটে এগেইন বলতেছি, স্টপ লস ধরে ট্রেড করেন, স্টপ লস হইলে নিয়ে নেন। কারণ স্টপ লস হইলে আপনি একটা স্টকে 5-7% বা 10% লস করলেন, বাট প্রফিট দিলে, এই যে দেখেন আমাদের রিসেন্টলি আরেকটা স্টক প্রফিট দিল 29 জুন, এমএল ডাইং এখানে কিনা ছিল 14 টাকা প্লাস মাইনাসে আমাদের টার্গেট। 29 জুন মানে এটা জুনের না, এটা জুলাই স্টক, অর্থাৎ আমরা জুলাই গ্রুপটা 26 জুন চালু করে দিয়েছিলাম, জুনের লাস্টেই জুলাই গ্রুপটা, জুন এবং জুলাই একসাথে চালু হয়ে গেছে। জুন তো চলতেছিল, জুলাই গ্রুপ আলাদাভাবে চালু করে দিয়েছিলাম, এবং সেই দিনই এমএল ডাইং কিনতে বলেছিল। এবং এমএল ডাইং দেখেন এইখানে ফুল টার্গেট আজকে 14 প্লাস টার্গেট দিছে, বর্তমানে 1390 ছিল, 1390 থেকে আমরা সেল দেওয়া শুরু করছি এবং 50% সেল দেওয়া হয়ে গেছে। আপনি এমএল ডাইং এর চার্টে যান, এমএল ডাইং কিন্তু এখানে দেখেন সত্যি কিন্তু এমএল ডাইং 14-20 গিয়ে আর ধরে রাখতে পারে নাই, সকালে 14-20 গেছিল, সেল গিয়ে কিন্তু নেমে গেছে, অর্থাৎ এই জোনটা তার একটা সেলিং জোন। সেলিং জোন যদি না হইতো তাহলে টান দিয়ে বাড়তো, এরকম পুরা সবুজ ক্যান্ডেল থাকতো, কিন্তু এখান থেকে এমএল ডাইং সেল যাচ্ছে আর আমাদের টার্গেট এমএল ডাইং সেল গেছে। এমএল ডাইং কিন্তু আমরা প্রায় 9 টাকার দিকে একবার কিনছিলাম, এটা জুলাই মাসে কিনে 11 টাকায় সেল দিছি এবং সেটা আপনাদের আগে দেখাইছি। এবং রিসেন্টলি আমরা জুনে এসে এখানে 10.80 দিয়ে কিনছিলাম এবং 10.80 থেকে যদি 14 দেন তাহলে আপনার 30% প্রফিট পাইছেন। সো খারাপ না, এক মাসে 30% প্রফিট আর কি লাগে? একটা স্টক যদি 30% প্রফিট দেয় আর এর বিনিময়ে উল্টা যদি আপনি 3টা স্টকও লস খান, তাহলে 15% স্টপ লস খাইলে 15% লস, 30% লাভ করে 15% লস খাইলে আপনার তো ঘুরে ফিরে 15% তখনও প্রফিট। এই যে প্রফিট রিস্ক রেওয়ার্ড রেশিওগুলো মিলিয়ে চলাটা খুব জরুরি। আপনাকে কিন্তু মানে সব স্টক যে প্রফিট দিবে এইটা কিন্তু গ্যারান্টি না, কিছু স্টক লস করাবে, এটা আমি নিজেও বলি, আমার স্টকও লস করাইছে। এখন কালকে থেকে যদি মার্কেট নামে, আমারও হাতে যেগুলো স্টক আছে সেগুলো আমি স্টপ লসে সেল দিয়ে বের হয়ে যাব, আমার কিছুটা লস হবে, কিন্তু লস হইলেও আমার এই স্টকগুলো তো প্রফিট দিয়ে দিছে বড় বড়। আমার হাতে এমএল ডাইং, বিএসসি, ওয়াটার কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট, এগুলো তো প্রফিট দিল। এনভার্টেক্স আপনি দেখবেন, ফার্স্ট প্রাইম দেখলেন, কতগুলো স্টক, ফরচুন, কতগুলো স্টক আপনার সামনে প্রফিট দিয়ে দিল। সো অলরেডি যেগুলো 20% 30% প্রফিট দিচ্ছে, এর বিনিময়ে 2-4টা স্টক 5% লস হলে সমস্যা তো কিছু দেখি না। সো প্রবলেমটা হচ্ছে কি, যখন আপনি একটা স্টকে কিনছেন, কিনে ওইটা লস খাইছেন, তখন কিন্তু গায়ে লাগে। এর জন্য আমি বলি গ্রাজুয়ালি প্রতি মাসে 4-5টা স্টক কিনেন, ট্রেন্ডের স্টক কিনে ওই স্টকে প্রথমে একটা এন্ট্রি নেন, এরপর বাড়া শুরু করলে সেইগুলোতে আস্তে আস্তে পোর্টফোলিও বাড়ান, আর যদি কমে যায় তাহলে স্টপ লসে বের হয়ে যাবেন। এই জিনিসগুলো রিস্ক রিওয়ার্ড রেশিও, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো করতে জানাটা খুব জরুরি। এরপর দেখেন আরেকটা স্টক নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন, ফার কেমিক্যালটা দেখাই। ফার কেমিক্যাল অলরেডি বেড়ে গেছে। সো ফার কেমিক্যাল, এইটাও ফার কেমিক্যাল কিন্তু একটা সেলিং জোনে আছে, 24-25 তার একটা সেলিং জোন। তো একটু কেয়ারফুল থাকবেন, এইখানে কিন্তু প্রফিট টেক হবে। সো এখানে কিন্তু নতুন করে এখানে কিনতে আসলে কিন্তু ধরা হওয়ার চান্স আছে, এটা একটু নিজেরা দেখবেন। এছাড়া আছে লাভেলও, তো আমি কথা বললাম অলরেডি, লাভেলোটা আরেকবার দেখাই। লাভেলো এগেইন এখানে একটা প্রফিট টেক হয়েছে, হওয়ার পর লাভেলা নামছে, নামার পর লাভেলো এই দেন, এটা একটা সাপোর্ট জোন, এইখানে 68-70 পেলে লাভেলো কিন্তু আবার কিনা যায়, এই জোনটা লাভেলো কিনা যায়, কিনলে এখান থেকে লাভেলো আবার উঠবে আশা করি। তবে এখানে স্টপ লস সেট করে ঢুকবেন, এখানে যে এই জোনটা জীবনেও ভাঙবে না এটা কিন্তু বলা সম্ভব না। স্টপ লস সেট করে ঢুকবেন, স্টপ লস সেট করলে সেল করতে হবে। এছাড়া আরেকটা স্টক আমি দেখাই রিসেন্টলি, সোনালী আঁশ। এটাও দেখেন সোনালী আঁশ এই জায়গায় হিউজ সেল, এই যে সেলিং জোন, সেলিং জোনে হিউজ ভলিউম, এখানে হিউজ প্রফিট গেছে। সোনালী আঁশও কিন্তু রিসেন্টলি জেড থেকে এ ক্যাটাগরিতে গেছে।
সো গেলেও আপনারা অনেকে ওই দিন পাগল হয়ে কিনছেন, এখানে এটা গ্যাপ দিয়ে কিনছেন, গ্যাপ দিয়ে কেনার পরও টিকতে পারে নাই। আমি বারবার বলি নিউজে পাগল হয়ে কেনাটা ভুল। নিউজে যদি স্টকটা বেড়ে যায় বেড়ে যাক, আর ধরা খাইলে আপনি কিন্তু সারা জীবনের জন্য ধরা খাবেন। যাই স্টকটা তবু আপনার কপাল বলো স্টকটা বেশি নামবে না, স্টকটা হয়তো 200-205 এই জায়গায় এসে আবার বেশি হলে এই জায়গায় এসে আবার বাড়বে আমি আশা করি। সো চাইলে হাতে ধরে রাখতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, আর বেশি আলোচনা করবো না, জাস্ট এতটুকুই লাস্টে জানাই যে আমাদের একটা পেড গ্রুপ আছে, এখানে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করি। এটা শিক্ষামূলক স্টক নিয়ে সাজেশন দেওয়া হয়, এখানে কোনো কিছু গ্যারান্টিড না। আপনাকে বাই সেল টার্গেট স্টপ লস সব বলে দেওয়া হবে, এবং কোন জায়গায় সেল করা বাই করা এই জিনিসগুলো সুন্দর করে বলে দেওয়া থাকে। ট্রেডিং আওয়ারে এগুলো নিয়ে আলোচনা করা হয়। সো যদি জয়েন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন। মান্থলি মেম্বারশিপ 1020 টাকা, এবং খুব সুন্দর করে সব প্রতিটা পুরো মার্কেট অ্যানালাইসিস করি আমরা। জাস্ট এমন না যে স্টক দিয়ে চলে যাই, স্টকগুলো মার্কেটে যে দেখলেন কতগুলো মেসেজ, কিভাবে মার্কেট কি হবে, কালকে কি হবে, আজকে কি হবে, মার্কেট আওয়ারে সব কিছু ডিটেলসে বলে দেওয়া থাকে। আপনার যদি 7 জন ওয়ার ইচ্ছা থাকে, আপনি গ্রুপে আসবেন না এই আশায় যে কোটিপতি হয়ে যাবো এই চিন্তা করে আসবেন না। আপনার যদি মনে হয় যে আমি মার্কেটে আসি, আমার একজন মানুষ, একজন পরামর্শক দরকার, যে আমাকে দুইটা কথা বলবে কিভাবে কি করবে, একটা মানে একজন কনসালটেন্ট অ্যাডভাইজার এই টাইপের মানুষ যদি চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।